কি করে ছাত্র রাজনীতি করতে হয়, চল দরজা জানলা যিনি শিখিয়েছেন, কি করে ছাত্রদের কাছে জনপ্রিয় হতে হয়, সংগঠনে অন্তর্ভুক্ত করতে হয়। রাতের পর দিন এলাকায় চষি বেরিয়েছে, হঠাৎ করে উপস্থিত হয়েছে পিরোজপুর, বাগেরহাট। আমরা তাজ্জব হয়ে গেছি, একজন মানুষ একা একা বাসে চড়ে পিরোজপুর চলে গেছে। ছাত্র দলের সোনালী অতীত প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি, সবসময় আন্দোলন সংগ্রামের 5 তারিখের পূর্বে একই সাথে ছিলাম। এবং আরো একজন বিশেষ অতিথি রয়েছেন, ইতিমধ্যে বলেছেন আমাদের অপরাধী যিনি মা হারিয়েছেন। আমরা জানি দীর্ঘদিন তার মা অসুস্থ ছিলেন। সব নেতৃবৃন্দ, ভাইরা, আসসালামু আলাইকুম। মূল কথা হলো একটি পত্রিকা প্রকাশ। আমার পিরোজপুর পত্রিকা প্রকাশের পূর্বে আইসিটি মামলায় পিরোজপুরের বহু সাংবাদিক জেল খেটেছে এবং পিরোজপুর ছাড়া হয়েছে। তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ওই দলের অনুসারী। ফেসবুকে লিখতে গিয়ে 1 বছর 11 দিন আমাদের আজকের নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান জেল খেটেছে। আওয়ামী লীগের ওই অঞ্চলের 2 জনের শাসক ছিল। প্রথমেই মামলা করে সাংবাদিকদের মনোবল ভেঙে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সাংবাদিকরা মনে হচ্ছিল যেন আগেরকার বাসসের সাংবাদিক। ডিসি সাহেব কি করলেন, এমপি সাহেব কি করলেন, অথবা উনি কোথায় ঘুমালেন, অথবা উনি কোথায় থাকলেন, ওনাদের গাড়িতে ওঠান বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের লজ্জাজনক প্রতিযোগিতা দূর থেকে আমরা দেখেছি। আমি জানি সেই দলে আবু সাহেব অথবা আমার প্রিয় অথবা শিপাররা এলাকা ছেড়ে চলে গেছে, অনুপস্থিতরা এলাকা ছেড়ে ঢাকায় এসেছে। কিন্তু ইত্তেফাকের নিউজটি ঠিকই ছোট্টখাট্ট করেও অথবা আমার দেশে শিপাররা বা নয়া দিগন্তে তারা দিয়েছে। এজন্য আমি গর্বিত আজকের পিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে তারা সকলেই সৎ এবং যোগ্য সাংবাদিক। ভয়ের জায়গা হলো ওইখানে। মফস্বলের একটি পত্রিকা, আমরা 91 সালে তথ্যমন্ত্রী তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা এবং আমার প্রিয় নেতা সেলিমা রহমান উদ্বোধন করেছে। আমরা কিন্তু পরবর্তী সময় সে পত্রিকাটি চালাতে পারি। এটা অর্থনৈতিক কারণ নয়, এটা আওয়ামী লীগের দুঃশাসন যখন 17 বছর শুরু হয়েছে, প্রথম বছরই আমরা পত্রিকাটি বন্ধ করে দিয়েছি, আপোষ করিনি। আজকেও আপনাদেরকে বলবো, বিএনপি ক্ষমতায় যায়নি, যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলবো, আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলো তুলে ধরে, সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো তুলে ধরে। বিজ্ঞাপনের আশায় থাকবেন না, তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না। বিজ্ঞাপন ঠকাবেন, এজন্য এলজিইডির এক্সিডেন্টের কাছে কোনো কথা বলা যাবে না, তার দুর্নীতির কথা বলা যাবে না। এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেটি আর পত্রিকা থাকবে, আপনাদের এক ধরনের সুবিধা থাকবে, যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, শুধু বলবো 5 তারিখের
পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি, রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমার দেশ আপোষ করেনি। মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি। আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য, যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত, আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক, বাংলাদেশ মুক্ত হোক। এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাব আমরা দেখেছি। শামসুজ্জামান দুদু অ্যাঙ্করকে বলেছে, অ্যাঙ্করের মতো থাকেন, যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না, প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে শামসুজ্জামান দুদু অথবা বিএনপি মানুষ আসবে না, আমরা আপনাদের সাথে কথা বলবো। এই চ্যালেঞ্জগুলো দেওয়ার সাহস নিয়ে থাকতে হবে। আপনারাও শামসুজ্জামান দুদুর এই অনুসারে, কারণ আপনারা যে কয়জন এখানে সম্পৃক্ত, সকলের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল, আমার হাতে গড়া ছাত্রদল, আমার সাথে চলা ছাত্রদল। আমি যেমন দুদুভাইয়ের মতো সাহস করে কথা বলতে জানি অথবা সরে আসতে জানি, আপোষ করে আপোষ করব। আপনারাও জানেন আজকে আমাদের মহান শিক্ষক দুদুভাইয়ের সামনে ওয়াদা দিন, অন্যার সাথে আপোষ করবেন না। ওয়াদা দিতে হবে, বিজ্ঞাপনের জন্য কেউ কেউ কাছে যাবেন না। পত্রিকা স্বাধীনভাবে চলবে। দেশের বিনষ্ট হয় বা দেশের কোনো ক্ষতি হয় এ জাতীয় সংবাদ না ছাপিয়েও আপনারা কিন্তু মানুষের কথা বলতে পারেন, আপনারা উন্নয়নের কথা বলতে পারেন। আপনারা এদেশের গণমানুষের দিকে তাকালে তারা কি বলতে চায় সেই কথাগুলো আপনারা পত্রিকায় তুলে আনবেন। এই প্রত্যাশা রেখে আমার সকল প্রিয় অনুজদের এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত, আমি বিশ্বাস করি, আমি গর্বিত, তারা একটি দৈনিক পত্রিকা প্রকাশ করার সাহস নিয়েছে। এর সাথে সবসময় থাকুন, সত্যের সাথে থাকুন, সুন্দরের সাথে থাকুন, ধর্মের সাথে থাকুন, জাতীয়বাদী দলের সাথে থাকুন, ধানের শীষের সাথে থাকুন। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের আলমগীর ভাই অত্যন্ত গভীরে বক্তব্য দিয়েছেন। আমরা তাকে তার প্রতি সবসময় তাকে আমরা এই সংগ্রামে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক আমাদের এস কে সাদি ভাই, আমাদের সৌরভ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চালক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার জুয়েল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আমাদের সকলের প্রিয় বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক, যিনি মা হারা হয়েও আজকে আমাদের মাঝে এসেছেন, আমি আমাদের সেই নেত্রী, আমাদের প্রিয় বোন অর্পণা রায়কে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় স্কুল, আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভাই, প্রধান অতিথি, যে আমার প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, 90 মহানায়ক বলব, যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন করে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে আমাদের মা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হয়েছিল জনগণের ভোটের দ্বারা। আজকের প্রধান অতিথি দুদু ভাই সহ আমার সকল কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের সাংবাদিক ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার বিপ্লবী শুভেচ্ছা। আজকের মূল উদ্দেশ্য কি? আমাদের গণমাধ্যমকে প্রকাশ করা, যেটা বন্দী হয়েছিল 15 বছর, 72 থেকে
75 শেখ মুজিবর 4টা পত্রিকা খোলা রেখে সব পত্রিকা বন্ধ করেছিল। তারই সুযোগ্য কন্যা আবার দীর্ঘ 17 বছর আমাদের গণমাধ্যমগুলোকে বন্দী করে রেখেছে। ওরা আমার পাশে কায়দা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের লেখনী বন্ধ করে দিয়েছিল। কলমের যে একটা দরকার, একটা দেশের জন্য একটা পত্রিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার, জনগণের ভাষা জানার জন্য দরকার, সেটা কেড়ে নিয়েছিল। সাগর রুনি সহ আমাদের 7 জন সাংবাদিক ভাই বোনের খুন হতে হয়েছিল। আমাদের এই যে 24শে জুলাই পট পরিবর্তন হলো 5ই আগস্টে, এটা ছাত্র জনতা নয় শুধু। আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চৌকস রাজনৈতিক মেধা দিয়ে আমাদের দলের এবং জনগণকে একত্রে করে রেখেছিল একটি পতাকা তলে, সেটা বাংলাদেশ। এই বাংলাদেশের পতাকা তলে একত্রে ছিলাম আমরা সবাই। তাই ছাত্র জনগণের ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আবু সাইদ মুক্ত, দীপ্ত, এদের আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতায় আমরা আমাদের সকল বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। আমাদের গণমাধ্যমগুলি বন্ধ করে দিয়েছিল। আমার দেশ না, দিগন্ত টিভি, দিনকাল সব অনেক পত্রিকা বন্ধ ছিল, অনেক মিডিয়া বন্ধ ছিল, এখনো অনেক বন্ধ মিডিয়া আছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা রুটি রুজির জন্য অনেক দিন পথে পথে ঘুরেছে, না খেয়ে তারা কাটিয়ে দিয়েছে। এই প্রেস ক্লাবে বসে বসে সারাদিন ঝিমাতো, তাদের সত্যি কথা বলার অধিকার থাকতো না। সত্যি কথা বলতে গেলে তাদের অ্যারেস্ট হতে হতো, তাদের মামলা খেতে হতো, তাদের পরিবারের আহার জোগাতে পারতো না। আমি জানি, কারণ আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন নির্বাহী সদস্য। আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা কতটুকু কষ্ট পেয়েছে 17 বছর। আজ আমার প্রিয় ছবি প্রকাশনা আমি অবশ্যই সাধুবাদ জানাই। আজকে আমি এখানে এসেছি শুধু আমার পিরোজপুরের টানে নয়, সন্তানগুলো পলাশ যার আবদার রক্ষা আমি ফিরিয়ে দিতে পারিনি। এই প্রোগ্রামটি ছিল অনেক আগে, কিন্তু আমার মা মারা গিয়েছে আজকে 5 দিন আমার, তাই ফিরিয়ে দিতে পারিনি। ওর আবদার আমি আপনাদের মাঝে এসেছি। এখানে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমার বড় ভাই শামসুজ্জামান ভাই। তিনি হলো আমাদের সকল কারা নির্যাতিত নেতাদের উদ্দেশ্যে বলবেন। তিনি বারবার কারা নির্যাতিত হয়েছে। আজকে এই যে পলাশ, ও কারা নির্যাতিত হয়েছে। ও ঢাকায় এসেছিল পড়াশোনা করতে, কিন্তু ওকে ছাড় দেয়নি ওই খুনি হাসিনা, যে আমাদের শিশু সন্তানদের হত্যা করেছে এই 24শে জুলাই। আমাদের এই 24 সাল রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। যাত্রাবাড়িতে আমাদের সাংবাদিক ভাইকে হেলিকপ্টার থেকে গুলি করেছে। এই খুনি হাসিনার বিচার চাই। আমার পিরোজপুর সত্য কথা যেন বলতে পারে, আমার পিরোজপুর আমাদের গণতন্ত্র যেন সবসময় বজায় রাখতে পারে। একটি পত্রিকায় আমাদের সমস্ত গণতন্ত্রের ঊর্ধ্বে, শুধু আয়ের জন্য যেন কোনো পত্রিকা না হয়। আমাদের প্রতিটি সাংবাদিক ভাইদের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, এখন যেন আমরা স্বাধীনভাবে আমাদের দেশের জন্য কাজ করতে পারি, গণতন্ত্রের জন্য কাজ করতে পারি, আমাদের জনগণের জন্য কাজ করতে পারি, শুধু রুটি রোজগারের জন্য নয়। 17 বছর তো আমরা অনেক না খেয়ে কাটিয়েছি, সত্য কথার জন্য লড়াই করে যাব। আর আমাদের শহীদ হয়েছে যে সাংবাদিক ভাইরা,
তাদের আত্মার শান্তি কামনা চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে চাচ্ছি আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক, যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সকল খুনির বিচার পাবো। যেই সব খুন করেছে শেখ হাসিনা, যে অবৈধভাবে তিনবার নির্বাচনে একা একা চুরি করে, ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, এই দেশের 18 কোটি জনগণকে নিঃস্ব করে দিয়েছে, কোটি কোটি টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে এদেশের জনগণকে অস্থিতিশীল করছে, দেশটাকে জনগণকে আবারও বিব্রতকর অবস্থায় ফেলছে। কখনো ছাত্রদের মাঝে, কখনো হিন্দু সম্প্রদায়ের উপর, কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে। এগুলো কারা করছে? এই শেখ হাসিনার প্রেতাত্মারা। তারা অবৈধ টাকা উপার্জন করে এই দেশে কিছু রেখে গিয়েছে আর বাকিটা নিয়ে গিয়েছে বিদেশে। এগুলোর বিচার চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ, জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের অহংকার। এই কারণে অহংকার, তিনি সুদূর লন্ডনে বসেও আমাদের একটি কর্মীকেও সরে যেতে দেননি। আমাদের কর্মীরা না খেয়ে, মামলা খেয়ে, নিজেরা কখনো বাবার লাশ দেখতে পারেনি, কখনো মায়ের হাতে ভাত খেতে পারেনি, এভাবে কাটিয়ে দিয়েছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমার মা একজন, যিনি 15 বছর আমার বাবার চেহারা ঠিক মতো দেখতে পারিনি, বাবা বাড়িতে যেতে পারিনি। আমরা রাজপথে ছিলাম পুরো পরিবার। মা একাকিত্বে নিজে জীবন দিয়ে গেল। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, 71-এ যুদ্ধ করেছে, আর আমরা তারই উত্তরসূরি হিসাবে দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছি। আপনাদের পাশে থেকে সমস্ত অধিকারের লড়াই আমরা যুদ্ধ করে যাব, এটাই হলো আমাদের অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর জিয়া যেমন জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আপোষ করেননি। ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো পালিয়ে যাননি দেশ ছেড়ে। তিনি মিথ্যা মামলায় দিনের পর দিন নির্যাতিত হয়েছেন। অসুস্থ অবস্থায় তিনি দেশের মানুষের কথা ভেবেছেন। আজও তিনি প্রতিটা দেশের মানুষের কথা চিন্তা করেন। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি যেন সুস্থ হয়ে আরো অনেক দিন দীর্ঘজীবী হন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে এই দেশকে রক্ষা করেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার পিরোজপুর তাদের সাধুবাদ জানাই। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয়, আমাদের যিনি আবেগময় বক্তব্য দেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় 12 দলীয় শীর্ষ নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান নায়েব ফারুক রহমান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পিরোজপুর পত্রিকার আজকের প্রথম প্রকাশনায় সভাপতি কে এম সাইদ ভাই এবং বিশেষ করে আজকের এই প্রকাশনা উৎসবে যিনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন এবং এই জাতির জন্য একটি মুক্তির জন্য যিনি দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন, জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। মঞ্চে আরো আছেন পিরোজপুরের কৃতি সন্তান, বিভিন্ন ধরনের আপা আপা বলতে বলতে ফেনার দিয়ে বাংলার কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত, সেই প্রশ্নের উত্তরে উনি গদগদ করতেন এবং উনি সেই গুম এবং আইনাগণের জননী হিসাবে তখন সেই তাদের উত্তর দিত, কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে, সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে।
আমরা সেই সব সময়ের জন্য তার যে শিখানো বলি, এই আইনাগরের জননী শেখ হাসিনা, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি রাষ্ট্রনায়ক হিসেবে যে পরিচয় দিতে লজ্জাবোধ করত মরহুম শেখ হাসিনা। আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন যে আমাদের এখানে বক্তব্য দিতে অনেক সময় নিজের কাছে যে আমাদের যে শিক্ষক জননেতা শামসুজ্জামান দুদু ভাই এখানে আছেন, আমাদের অনেক সময় সত্যি নিজের কাছে অনেক সময় বুক ধরফর করে। কারণ হচ্ছে তাদের সামনে একটি ভুল কথা বলা তার জন্য একটি বিব্রতকর অবস্থা। আজকে সেই মরহুম শেখ মুজিবের কন্যা, যিনি যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু সেই মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে। কিন্তু অনেক টিকটকে দেখতে পাই, মেয়ে তুই কি করলি, আমি তো ভালোই ছিলাম আগে, আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি, আমি তো জাতির পিতা হতে চাই নাই। তো এই যে আহাজারি, এটা কিন্তু আসলে আমরা তো দেখতে পাই না, কিন্তু ওই যে মরহুম শেখ মুজিবুর রহমান আজকে সেই বাংলাদেশে আজকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ এটা আমরাও চাই না। কারণ এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন সেই কালুরঘাটে সে স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু সেদিন জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আজকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই না, স্মরণ করতে দেয় নাই। আজকে আমরা বলতে চাই, আজকের এই প্রচারণা আমি মনে করি আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন, যেন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে চাই। মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এই আমার পিরোজপুর পত্রিকা। কোন এলজিডি কোন কারো কাছে মাথা নত করবে না, কোনোভাবে যেন কাউকে যেন উপরে উঠা নিচে নামানোর জন্য কাজ না করে। যদি এই 17 বছরে একটি মেরুদণ্ড লোক পাওয়া যেত যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, তাইলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না। প্রিয় বন্ধুরা, সময় খুবই সংক্ষিপ্ত, সর্বশেষ কথা বলতে চাই, আমরা নির্যাতিত, জাতীয়তাবাদী নির্যাতিত, এদেশের যারা ধর্ম এবং মুসলিম যারা নির্যাতিত, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে জামাত ইসলামীর যেসব নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই ফাঁসির কাস্টে যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাবো, সেদিন বাংলাদেশের মানুষ সবচেয়ে শান্তিতে ঘুমাতে পারবে। সবচেয়ে এদেশের মানুষ, কৃষক, শ্রমিক জনতা সেদিন উল্লাস প্রকাশ করবে, বিজয় প্রকাশ করব। সেই বিজয়ের প্রত্যাশা যেন আমার পিরোজপুর পত্রিকা ঢালাওভাবে প্রচার করতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি কৃষক, শ্রমিক, জনতা লোক যেন এদেশের ভাগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমার পিরোজপুর পত্রিকা যেন তার সেই নিজ মহিমায় যেন উচ্ছ্বসিত হতে পারে, আমরা সেই প্রত্যাশা করতেই পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এখন প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য নিয়ে আসবেন আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক, আমাদের সকলের প্রিয় কে এম সাইদ ভাইকে তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অহংকার, আমার পিরোজপুর। দৈনিক আমার পিরোজপুর প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আমার আইকন। আমি যখন যুবদল করেছি তখন তিনি আমার যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ছিলেন। আমি পিরোজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার রাজনৈতিক পরিচয়টি আপনাদের মাঝে উপস্থাপন না করেও আমি উপস্থাপন করতে চাই, আমি একজন পেশাদার সাংবাদিক হিসাবে।
আজকে এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলার জননেতা, গণমানুষের নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, ছাত্রনেতা থেকে পিরোজপুর জেলা বিএনপির বর্তমান সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, আমার জন্মস্থান উপজেলা নাজিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান দুলাল এবং সদস্য সচিব আবু হাসান খান সহ পিরোজপুর, নাজিরপুর ও ঢাকাস্থ যে সকল ভাইরা আজকে আমার এই প্রকাশনা উৎসবে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন। মিডিয়া যারা আছেন সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে মিডিয়া ভাইদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কেন একটি নতুন পত্রিকার জন্ম হলো? আমি 1990 সালে দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে আমি আমার সাংবাদিকতার পথ চলা। দিনকাল থেকে বেরিয়ে যখন আমার দেশ আসলেন বাংলার মাটিতে, আমি দিনকাল ছেড়ে চলে আসলাম আমার দেশে। আমার দেশে কর্মরত অবস্থায় বেশ ভালোই ছিলাম। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে 2013 সালে আমার দেশ বন্ধ করে দেয়। আমার দেশ বন্ধ করে দেওয়ার পরে আমি আর কোনো পত্রিকার সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না। মাঝে আমি মাই টিভির জেলা প্রতিনিধি হিসাবে পিরোজপুরে কাজ করেছি। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমাকে মাই টিভি থেকে স্যাক করে দেয়। আমি কোথাও সিভি জমা দিলে আমার সিভিটা গ্রহণ করে না। অবশেষে চিন্তা করলাম আমি একটি পত্রিকা করতে হবে। সেই পত্রিকা প্রকাশ করার স্বপ্ন নিয়ে আমি দুর্বার গতিতে চলতে মাঝেই আবার আওয়ামী ফ্যাসিস্টের রোষানলে পড়ে যায়। তারপর আমি সেখানে থেমে থাকিনি। পথ চলতে আজকে আমার দেশ, আমার অহংকার নিয়ে, আমার পিরোজপুর, আমার অহংকার নিয়ে আমি আপনাদের মাঝে একটি নতুন সংবাদপত্রের পথ চলার জন্য উপস্থাপন করেছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পত্রিকাটি যাতে ভালোভাবে ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি, দেশ ও জাতির যাতে উপকৃত হয়, সেজন্য আমার এবং আমার কলা কৌশলী অন্যান্য যারা আমার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আজকের প্রধান অতিথির কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যাতে সুন্দরভাবে এই পত্রিকাটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
ধন্যবাদ সাহিদ ভাইকে। বন্ধুরা, প্রধান অতিথির বক্তব্যের পরে এই আমার পিরোজপুরের কেক কাটা হবে। আপনারা প্রধান অতিথির বক্তব্যের পরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণমানুষের নেতা, আজকের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুধভাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। ভাই ভাই একটু আপনারা একটু সরে যান ভাই। এই ভাই আপনারা সরে যান এখান থেকে ভাই। সম্পূর্ণ খাওয়া এসে দাঁড়ায় বসে যান সামনে এই যে হ্যালো ভাই বসতে হবে এই জায়গা থেকে ভাই বসে নিয়ে যেতে সরে যান। প্রকাশক এই ভাই ভাই কি করবেন আপনারা? কি হয়েছে স্টিল চলা শেষ হয়েছে একটু ছবি দেখে চলে যাবে বিশেষ অতিথি লেবার পার্টির প্রধান আবার করতে এই মুরব্বী এই লায়ন ফারুক রহমান, চালু করে কেন্দ্রীয় নেত্রী, অনেক আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেত্রী অর্পণা রায়, একসময় ছাত্র নেতা, এখন বিএনপির পিরোজপুরের কান্ডারি অধ্যাপক আলমগীর হোসেন, মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের প্রধান একেএম রফিকুল ইসলাম রিপন সহ পত্রিকায় যারা যুক্ত আছেন সেসব বন্ধুরা, সুধী মন্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন আপনাদের পথ সুন্দর। আমার কাছে মনে হয় অন্য যে কোনো পেশা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আপনার পিছিয়ে আসতে হবে হবে না অনিশ্চয়তা না এত আর কত উঁচা করবো বলেন, একটু নিচা করে রাখেন আপনি সামনে থেকে যদি উঁচা করেন তাহলে আমরা ছাত্র জীবন থেকেই যুক্ত ছিল। না পাচ্ছে পুরো ফ্রেমে পাচ্ছে ৭৩ সালে এখান থেকে আমি দৈনিক বাংলার সঙ্গে, যেটি এখন অত্যন্ত দৈনিক পত্রিকা, দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারা সাংবাদিকতা শিখত, জানত, পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশ হতো। আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে, সেটিও একটা মাইল হলো। চলে আসে তারপরে বামে সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্রের জন্য যুক্ত ছিলাম দীর্ঘদিন। এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। সাপ্তাহিক প্রাচ্য বার্তা, একসময় মৌলানা ভাসানীর প্রকাশক ছিলেন, বদরুল ওয়ানি সাহেব সম্পাদক ছিলেন, পরবর্তীতে আমও চালিয়েছি কিছুদিন। কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় নাই, অন্য কোনো কারণে নাই, রাজনৈতিক কারণে আমার মনে হয়েছে যে সাংবাদিকতা 24 আওয়ার্স জব, এটা 24 ঘন্টায় যে সময় না নিতে পারবে, খণ্ডকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায়, প্রকাশনার সঙ্গে, সম্পাদনার সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে খণ্ডকালীন এই পত্রিকা। বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক, কৃষক সংগঠন
বা পাকিস্তান আন্দোলন, সর্বস্তরের মানুষ যেমন যুক্ত ছিলেন, বিভিন্ন সাংবাদিক আছে, সাংবাদিক, পত্রিকা, মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশ বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। মানবদের সবকিছু আছে না, বাংলাদেশেও আছে। আপনি কোন ধারায় যাবেন, কোন ভাবে আপনি যুক্ত হবেন। ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা ভাসানী যখন সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন, তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস, প্রেক্ষাপটও ভিন্ন। ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলোর? এটা দুটি ভিন্ন পথ, ভিন্ন মেজাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কোন মেজাজে এগোবেন? এই দেশে এই প্রেস ক্লাবের সামনে একসময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা চাকরিবাজি বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে। শেখ মুজিবুর রহমান বাকশালের যখন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে না। সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন, সংগ্রাম, লড়াই, পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে, একেবারে নেই এটা বলবো, এখনো আছে। সেই জন্য আপনারা যে মহতী উদ্যোগে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো, দেশ, মাটি, মানুষ, এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সম্ভব। যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন উর্ধে তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, তথাকথিত নির্বাচন। সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল, আওয়ামী লীগের লোকের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে, জাতির সামনে আমাদেরকে ছোট করেছে। নির্বাচন তো হয়নি, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে না। এখন একটু আলোকের বক্তৃতা আমি শুনছিলাম, এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে হবে। আসলে আমি মনে করি মিনিংলেস জব না করে ভালো। সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। বিএনপির মতো দল এখন তৈরি আছে, বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনে শরীক হয়েছিল তারাও আছে। এখন কোন তাল বাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা, তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর এটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্য, মানববুদ্ধানের সঙ্গে, মানুষের জন্য পরিপূরক হবে। বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। আমি আজকে আপনাদের বেশিক্ষণ আজকে রাখবো না, শুধু এতটুকু বলি, বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায়, তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না। এমন একটা জাতি, এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নাই, শেখ হাসিনা টেকে নাই। আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব
বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই আমার বক্তব্য। আর আজকে যারা আমাকে এখানে দেখছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানাই, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ এই পত্রিকা ভালোভাবে চলুক, এটি আমি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।